নির্বাচন নিয়ে নানা কথা চলছে। 2026 সালের শুরুর দিকে নির্বাচন হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বিভিন্ন সময়ে যেসব কথাবার্তা হয়েছে সেসব কথাবার্তার প্রেক্ষিতে এসেছে যে আগামী বছরের ফেব্রুয়ারিতে হয়তোবা ইলেকশন হতে পারে অথবা এপ্রিলের মধ্যে। তার মধ্যে একটি কিন্তু দেয়া হয়েছে, যদি এর মধ্যে যৌক্তিক সংস্কার এবং ফ্যাসিবাদী যারা রয়েছেন, জুলাই গণহত্যায় যারা যুক্ত রয়েছেন তাদের বিচারের দৃশ্যমান অগ্রগতি হয়। বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দল এই প্রসঙ্গে কথা বলছে। এর মধ্যেই নতুন বিতর্ক এসেছে, নির্বাচন পদ্ধতি কি হবে। পিআর পদ্ধতি নিয়ে ব্যাপক বিতর্ক চলছে, রাজনৈতিক বাহাস চলছে। এর মধ্যেই নতুন আরেক পদ্ধতি নিয়ে আজকে সংবাদ সম্মেলন করেছে খেলাফত মজলিস নামে একটি দল। তারা যেটি বলছেন যে বিদ্যমান পিআর পদ্ধতি এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি নির্বাচন ব্যবস্থায় নানা দুর্বলতা আছে। এই দুর্বলতার কারণে তারা নতুন একটি পদ্ধতি দিচ্ছেন, যেটির নাম দিয়েছেন মিক্সড মেম্বার পিআর। এর মাধ্যমে তারা যেটি বলছেন যে 200 আসনের সরাসরি নির্বাচন হবে, 100 আসন হবে যে প্রাপ্ত ভোট সেসব ভোটের ভিত্তিতে, অর্থাৎ পিআর পদ্ধতিতে হচ্ছে 100 আসন নির্বাচন হবে। যেসব এই 100 আসনে ভোটের শতকরা হিসেবে বা ভোটের পার্সেন্টেজ হিসেবে হচ্ছে এমপি নির্বাচিত হবে। তো এই ধরনের নানা আলোচনা চলছে রাজনীতিতে। এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা কথা বলবো। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্রের সঙ্গে আছি শেখ জায়েদ। পুরো আলোচনায় আমাদের সঙ্গে দুজন অতিথি আজকে যুক্ত থাকবেন। আমাদের সঙ্গে যুক্ত থাকবেন জনাব সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির প্রচার সম্পাদক তিনি। এছাড়া আরেকজন অতিথি যুক্ত থাকবেন জনাব শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি ছাত্র ইউনিয়ন এবং বর্তমানে সিপিবি নেতা। আমরা দুজন অতিথির সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিবে। এর মধ্যে জনাব সুলতান সালাউদ্দিন টুকু আমাদের মধ্যে এসে পৌঁছেছেন, তার সঙ্গে কথা বলবো। যে প্রসঙ্গগুলোতে কথা বলতে চাই, এই যে বিষয়গুলো, যে নির্বাচন নিয়ে যেসব কথাবার্তা চলছে, এর মধ্যে সংস্কার নিয়ে কথা চলছে, যে মৌলিক সংস্কার, যৌক্তিক সংস্কার, কম সংস্কার, বেশি সংস্কার, নানা ধরনের কথা চলছে সংস্কার নিয়ে। তো এই সংস্কারের আলোচনায় নির্বাচন কি আটকে যাবে কিনা? কারণ একদিকে ঐক্যমত্য কমিশনের আলোচনা চলছে, আরেকদিকে বাইরে রাজনৈতিক কর্মসূচি চলছে, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি। আবার আজকে নতুন আরেক পদ্ধতির কথা বলা হলো সংবাদ সম্মেলন করে, যেটি একটু আগেও বলেছি আমি, যে মিক্সড মেম্বার পিআর, MMP। এই সব নির্বাচন পদ্ধতি বা সংস্কারের বেড়াজালে নির্বাচন আটকে যাচ্ছে কিনা, এই বিষয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন স্টুডিওতে জনাব সুলতান সালাউদ্দিন টুকু, প্রচার সম্পাদক বিএনপি। আপনাকে স্বাগত জানাই। ভালো আছেন নিশ্চয়ই? কথা বলতে চাচ্ছিলাম যে বিষয়ে, আপনি আস্তে আস্তে দর্শকদের সঙ্গে কিছুটা বলার চেষ্টা করেছি যে সংস্কারের আলোচনা চলছে দীর্ঘদিন ধরে। আমরা দেখছি দ্বিতীয় দফার 15তম দিন, দ্বিতীয় দফার 13তম দিন, এরকম আমরা দেখছি। সেই জায়গায় বিএনপির পক্ষ থেকে এই যে এখন যেই সমস্যাগুলো সামনে আসছে, এগুলো নিয়ে বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে এগুলোর সমাধান নির্বাচনেই আসবে এবং নির্বাচনের মাধ্যমে একটা শৃঙ্খলায় ফিরতে পারে দেশের পরিস্থিতি। সংস্কারের আলোচনা কিংবা নির্বাচন কোন পদ্ধতিতে হবে, যে আলোচনাগুলো চলছে, সেই আলোচনার বেড়াজালে কি মানে নির্বাচন আটকে যেতে পারে? আপনার কি মনে হয়? বা নির্বাচন পিছিয়ে যেতে পারে? আবার বিভিন্ন সময় ষড়যন্ত্রের কথাও আপনারা বলছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে যারা শুনছেন দর্শকবৃন্দ, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। মূলত যেই কোশ্চেনটা আপনি তুলছেন, যে সংস্কার নিয়ে বিভিন্ন কথাবার্তা চলছে, রাজনৈতিক দলগুলা কথাবার্তা বলছে। এক এক রাজনৈতিক দল এক এক রকম কিন্তু কথা বলছে। আমাদের বিএনপির পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বরাবরই কিন্তু আমরা জাতির সামনে একটি কথার মধ্যেই কিন্তু আমরা আমাদের অবস্থানটি আমরা ক্লিয়ার করেছি। প্রথম হচ্ছে তত্ত্বাবধায়ক ইস্যু। তত্ত্বাবধায়ক ইস্যু একটা ইস্যু, সবাই এটা চায়, এটা হওয়া উচিত, যে এটা সলিউশন হওয়া উচিত। নির্বাচন ব্যবস্থা যদি সঠিক হয় তাহলে দেশের অনেক প্রবলেম কিন্তু সলভ হয়ে যায়। যে মানুষ তার জনগণের যদি প্রতিনিধিত্ব নির্বাচনের মাধ্যমে বেছে নিতে পারে, তাহলে রাজনৈতিক অঙ্গনে যেই বিষয়গুলি সামনে আসে সেইগুলি অনেক বিষয় কিন্তু সলভ হয়ে যায়। এইখানে সংস্কার নিয়ে কথা বলা হচ্ছে। সংস্কার না নির্বাচন, নির্বাচন আগে না সংস্কার আগে, বিচার বিচার প্রক্রিয়ার
হচ্ছে দৃশ্যমান বিচার বলা হচ্ছে। দৃশ্যমান বিচার প্রক্রিয়া থাকবে। দেখেন, একটি দেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে 9 মাস লাগছে যুদ্ধের পরে। আর আজকে কিন্তু আপনার একটি সরকার হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, তারা একটা সংস্কার করতে চাচ্ছে। এই প্রক্রিয়া কিন্তু এতদিন লাগার কথা না, কিন্তু এত ধীর গতিতে কেন হবে? হ্যাঁ, সংস্কারের প্রস্তাবনা কিন্তু বিএনপি সবসময় দিয়েছে। 31 দফা কিন্তু একটি জাতির সামনে সংস্কার প্রস্তাবের মতো উপস্থাপন করেছে। আগামীর বাংলাদেশ কিভাবে হবে, পার্লামেন্ট কিভাবে হবে। 31 দফায় বলা হচ্ছে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। র্যাম্বো নেশনের কথা বলা হয়েছে, যে সবারকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই দেশটি কিভাবে গঠন করা যায়। জাতীয় সরকারের কথা বলা হয়েছে। ইদানিং দেখেন, একটি দল সকালে একরকম কথা বলে, বিকালে আরেক রকম কথা বলে, এবং তাদের কিন্তু প্রেডিক্ট করা যাচ্ছে না যে তাদের কথাবার্তা। বলেছেন যে জামায়াতের অনেক দায় নিয়েছে বিএনপি। হ্যাঁ, জামায়াতকে রাজনীতি করতে দিয়েছেন আপনারা, শুরু করেছেন আপনারা। বহুদলীয় গণতন্ত্রের মধ্য দিয়ে জামায়াতকেও সুযোগ দিয়েছেন রাজনীতির। বহুদলীয় গণতন্ত্র আপনাদের সঙ্গে দীর্ঘ সময় তারা জোটে ছিল, সরকারে ছিল। হ্যাঁ, রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশের সবচাইতে আধুনিক উদার গণতান্ত্রিক দল হচ্ছে বিএনপি। বিএনপি কিন্তু সকল সময় গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছে মানুষ এই দেশকে। গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য বিএনপি সকল সময় পদক্ষেপ নিয়েছে গণতন্ত্র স্টাবলিশ করার ক্ষেত্রে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 9 বছর আন্দোলন সংগ্রাম করে এই দেশে মানুষ গণতন্ত্র, আজকের যে সংসদীয় গণতন্ত্র, সেটি বিএনপি অনেক দায় নিয়েছে। এই যে বাস্তবিক অর্থে যদি বলেন যে জামাত যুদ্ধের সময় তাদের ভূমিকা, যুদ্ধের মানে স্বাধীনতার পক্ষে তাদের অবস্থান ছিল না। বিএনপি স্বাধীনতার ঘোষকের দল হিসাবে জামাত যখন আমাদের সাথে ছিল, অনেকেই বলছে, আপনারাও বলছেন, সাংবাদিকরা বলেছে যে বিএনপি কেন জামাতকে নিয়ে পথ চলে, বলেছেন না? তো এই যে তাদের যে অপরাধগুলি, যদি আমার সাথে কেউ অপরাধ করে সাথে চলে, কিন্তু তার কিছু কিছু দায় কিন্তু চলে আসে অটোমেটিক। তো সেইগুলি তো বিএনপিকে নিতে হয়েছে। তো আজকের বাস্তবতা, বিএনপি কিন্তু গণতন্ত্রের প্রশ্নে কখনোই কিন্তু কারোর সাথে আপোষ করে না। এই দীর্ঘ রাজনৈতিক প্রেক্ষাপটে যদি আপনি বিশ্লেষণ করেন যে বিএনপি কখনোই গণতন্ত্রের পক্ষে, গণতন্ত্র হোঁচট খায়, গণতন্ত্র বাধাগ্রস্ত হয়, এইরকম কোনো পদক্ষেপ বিএনপি কিন্তু গ্রহণ করে না। গণতন্ত্রের স্বার্থে একটি রাজনৈতিক দল হিসাবে কিন্তু বিএনপি জামাত সাথে ছিল আন্দোলনে, এক সময় আমাদের সরকারেও ছিল। গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক ব্যবস্থা হিসাবে একটি রাজনৈতিক দল বিবেচনায়, অন্য বিবেচনায় কিন্তু না, একটি রাজনৈতিক দলের রাজনীতির বিবেচনায় কিন্তু আমরা সবসময় এগিয়ে নিয়ে গেছি বা পথ চলেছি। এখনো রাজনৈতিক বিবেচনায় যদি আপনি মনে করেন যে বিএনপি একটি ব্যাপারে কিন্তু সকল সময়ই তার অবস্থান কিন্তু এক জায়গায় রয়েছে, যে একটি গ্রহণযোগ্য নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, জনগণের ভোট জনগণ দিবে। হ্যাঁ, জনগণ যাকে মনে করবে সেই আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে। সংস্কার কার্যক্রমে তো আপনারা অংশ নিচ্ছেন। হ্যাঁ, এটা তো গণতান্ত্রিক একটি দল হিসাবে সকল ভালো কাজে সহযোগিতা করবো, এটাই কিন্তু স্বাভাবিক বিষয়। বিএনপি কিন্তু কখনোই অসহযোগিতামূলক এই কাজ করে নাই বা অসহযোগমূলক আচরণও কিন্তু বিএনপি এ পর্যন্ত করে নাই। আমাদের সঙ্গে শরীফুজ্জামান শরীফ ভাই যুক্ত হয়েছেন, পরিচয় করে দিতে চাই দর্শকদের সঙ্গে। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও সিপিবি নেতা শরীফুজ্জামান শরীফ। আপনাকে স্বাগত জানাই। একটু পরে যুক্ত হয়েছেন, আসলে আপনাকে পরিচয় করে দেওয়া হয়নি। একটু করে আবার আপনার কাছে আসবো, একই প্রসঙ্গে একটু শরীফ ভাইয়ের কাছে যেতে চাই। আগে শরীফ ভাই, আমরা কথা বলছিলাম যে সংস্কারের বেড়াজালে নির্বাচন, মানে কোনো বেড়াজালে আটকাচ্ছে কিনা নির্বাচন, বা এটি নিয়ে আমরা দেখা গেছে যে নির্বাচনের ডেট, তারিখ নিয়ে একটা শঙ্কা ছিল। লন্ডন বৈঠক হলো, তারপরে আবার একটা পরিষ্কার হলো।
সবার মধ্যে একটা আস্থা আসলো। এখন আবার আলোচনা চলছে মাঠে পিআর পদ্ধতির আলোচনা, মাঠে হচ্ছে রাজনৈতিক কর্মসূচি পিআর পদ্ধতি নিয়ে। আবার প্রতিদিনই হচ্ছে সংস্কার কমিটির ঐকমত্য কমিশনের বৈঠকও হচ্ছে। একদিকে বৈঠকেও অ্যাটেন্ড করা হচ্ছে, অন্যদিকে রাজনৈতিক ময়দানে একটা দাবি নিয়ে বড় সভা সমাবেশ হচ্ছে। তো এগুলোর ভিতরে কি আসলে নির্বাচনটা কি পিছিয়ে যাচ্ছে কিনা? আবার যারা এই ধরনের কর্মসূচি করছেন তারাই 300 আসনে কিন্তু এর মধ্যে প্রার্থী দিয়ে তাদের মোটামুটি প্রস্তুতি তারা দেখিয়ে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে, আমার সাথে আলোচককে শুভেচ্ছা। আপনি আমার প্রশ্ন করে আপনি বেশ কয়েকটা উত্তরও দিয়ে ফেলেছেন। কিছু ক্লু দিলাম হ্যাঁ, আপনাকে। কিছু ক্লু দিয়ে ফেলেছেন। আমি সেগুলো লিখে রেখেছিলাম। কালকে সমস্ত মিডিয়াতে একটা প্রেস রিলিজ গেল যে বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনা নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচি ঘোষণা করবে। সেখানে বিএনপি কর্মসূচি ঘোষণা করবে, জামাত ঘোষণা করবে, এনসিপি ঘোষণা করবে, বাম দলগুলো ঘোষণা করবে। আচ্ছা, মিডিয়াতে সবথেকে বেশি কোন কর্মসূচিটা বেশি আকর্ষণ করবে? স্বাভাবিকভাবেই বিএনপির কর্মসূচি। এই কারণে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে বিএনপি গত 15 বছর একটা দীর্ঘ লড়াই এবং রক্তক্ষয়ী লড়াই তার আছে। এই লড়াইটা একেবারে স্মুথলি সামনে এগিয়ে গেছে তা না, কখনো এগিয়েছে, কখনো পিছিয়েছে, কখনো অনেক বিষয় নিয়ে প্রশ্ন করার সুযোগ আছে, আবার তাদের যে ত্যাগ এটাও আছে। কিন্তু এই সময়কালে আপনি এসে যদি দেখেন, আমার কাছে মনে হচ্ছে যে সংস্কার নামে যে এজেন্ডাগুলো আনা হয়েছে, যে প্রশ্নগুলো আনা হয়েছে, সম্ভবত ফোকাসটা হচ্ছে বিএনপি। বিএনপিকে ধরো, আমি একজন অবজারভার হিসাবে বলি, বিএনপিকে ধরতে হবে, বিএনপিকে আটকাতে হবে। হচ্ছে যে বিএনপির সাথে একটা দর কষাকষি হচ্ছে সব রাজনৈতিক দলগুলোর, যে এটা আপনারা মানে কিছু একটা মানে একটু কমানোর চেষ্টা। আমি ওইটাই মানে দর কষাকষিটা বিএনপির সঙ্গে, বিএনপিকে এই জায়গায় ছাড় দিতে হবে। বিএনপি যদি ছাড় না দেয় তাহলে বিএনপির সংস্কার চায় না, কিন্তু এনসিপি যদি তার পজিশন থেকে এক চুলো ছাড় না দিতে চায়, তারপরেও হচ্ছে এনসিপি সংস্কার চায়। কিন্তু সংস্কার ঐকমত্য কমিশনের যে বৈঠকগুলোতে আপনারা অংশগ্রহণ করছেন, সেখানে তো ওই কমিশনের একটা প্রস্তাব আছে, তাই না? আমি ওই জায়গাতে আসছি। কমিশন যে সমস্ত এজেন্ডাগুলোকে সামনে নিয়ে আসছে এবং তার উপরে আলোচনাগুলো হচ্ছে, আচ্ছা কমিশনের মাথায় এই এজেন্ডাগুলো কে নিয়ে আসলো? বাংলাদেশের পাবলিকের পক্ষ থেকে কোনো জায়গায় আপনি কি শুনেছেন যে এই ধরনের একটা পাবলিক হিয়ারিং হয়েছে, সেখান থেকে বলা হয়েছে যে 70 অনুচ্ছেদ নিয়ে প্রচুর কথা হয়েছে বিভিন্ন সময়, এটা না হয়ে বুঝলাম, কিন্তু এক ব্যক্তি দুই জায়গায় থাকতে পারবে না। অন্যান্য যে এজেন্ডাগুলো আছে, এই সময়কালে যে এজেন্ডাগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এই আলোচনাগুলো আপনি পাবলিক ফোরামে, কোনো পাবলিক আলোচনায় এগুলো কি শুনেছেন? কোনো রিক্সাওয়ালা কি বলেছে যে আমি এটা চাই? শ্রমিক কি বলেছে? গার্মেন্টস শ্রমিক বলেছেন? না। কতগুলো এলিট যারা বিদেশি শিক্ষায় শিক্ষিত এবং আমেরিকা ইউরোপের জীবনযাপনে অভ্যস্ত, যাদের সঙ্গে বাংলাদেশের তৃণমূল মানুষের, প্রান্তিক মানুষের একটা যোজন যোজন চিন্তার দূরত্ব আছে, এই ধরনের কিছু মানুষকে ডেকে এনে আপনি যেখানে নিয়ে যাচ্ছেন রাজনীতিকে, আমার যেটা ধারণা এর পেছনে একটা উদ্দেশ্য আছে। আপনি সাংবাদিক মানুষ, নিশ্চয়ই জানেন, ভয়েস অফ আমেরিকার একটা খবর হয়, বাংলা খবর, বেশ জনপ্রিয়, এবং তার মধ্যে একটা অনুষ্ঠান হয় সম্পাদকীয়। এই সম্পাদকীয়টা পড়ার আগে যিনি পাঠক তিনি বলেন যে এর মধ্যে আমেরিকান সরকারের অভিমতের প্রতিফলন রয়েছে। আমি এই যে সংস্কারের নামে যে বিষয়গুলো নিয়ে আসছে, আমার ধারণা এর পেছনে কারো কারো অভিমতের প্রতিফলন আছে। আপনি আমাদের এখানে আমাদের রাজনীতিতে সংকটের যে জায়গাটা, আমার অবজারভেশনটা হচ্ছে 80% সংকটটা হচ্ছে আমাদের ইলেকশন সিস্টেমটাকে নিয়ে। আমাদের এখানে যারাই, যখন টুকু ভাইদেরও ক্রিটিক করতে হবে, তাদের হাতে যখন ক্ষমতা ছিল তারাও চেষ্টা করেছে ইলেকশনটাকে নিজেদের মতন করে পরিচালিত করতে। আওয়ামী লীগ, সে তো এটি একটি মানে গবেষণার বিষয়। সেই পদগুলোকে বন্ধ করার সুযোগ, সেই পদগুলো বন্ধ করার একটা বড় মাধ্যম হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসা। এখন আপনাকে যেটা করতে হবে, এইটাকে কিভাবে আরো স্মুথ করা যায়,
আরো জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা যায় এবং নির্বাচনের টাকার খেলা, নির্বাচন আসলেই আমার এই দাড়িপাল্লায় ভোট না দিলে আপনার ধর্ম চলে যাবে, আপনি বেহেশতে যেতে পারবেন না, এই যে প্রচারণাটা, ধর্মভিত্তিক দল যেগুলো যারা, তারা তো ওই আল্লাহ রাসূলের নামেই আমি ওইটাই বলছি। আপনি আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় ধর্মকে বিভাজন করে, ধর্মকে সামনে এনে, ধর্ম না মানলে এই মার্কায় ভোট দেওয়া যাবে না, এই মার্কায় ভোট দিলে আপনি সরাসরি একেবারে সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করবেন, এই কথাগুলো গণতান্ত্রিক বিধি ব্যবস্থার পরিপন্থী। এবার আমি আসি, তো এটার সংস্কার দরকার কিনা? অবশ্যই সংস্কার দরকার, আমি সেটি বললাম। প্রশ্ন তুলেছেন। হ্যাঁ, অবশ্যই আমরা বলছি নির্বাচনের টাকার খেলা বন্ধ করতে হবে, নির্বাচনে ধর্মের ব্যবহার বন্ধ করতে হবে, নির্বাচনে যে আঞ্চলিকতা, যে আমার এই অঞ্চলের মানুষ, আমরা এর বাইরে কাউকে ভোট দেব। ধর্মভিত্তিক দলগুলো যাবে কোথায়? ধর্মভিত্তিক দলগুলোর প্রচারণায় কোনো প্রবলেম নেই, কিন্তু আপনি যখন একজন সাধারণ মানুষ যিনি রাজনীতির অত কিছু বোঝেন না, তখন আপনি তার সামনে যখন বলেন যে আমার এই মার্কায় যখন আপনি ভোট দিবেন, আপনার খেয়াল আছে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী তিনি প্রচার করছেন যে আমার এইখানে যদি আপনি ভোট দেন হাত পাখায়, তাহলে এই ভোটটা সরাসরি আল্লাহর কাছে চলে যাবে। তো এর ভেতর থেকে তারা যাই করুক না কেন, ধর্মকে বিতর্কিত করা হয়, ধর্মকে কলুষিত করা হয়, এবং ধর্মের যে আধ্যাত্মিকতা, তার যে পবিত্রতা, সেই পবিত্রতার গায়ে কোনো না কোনোভাবে কালিমা লেপন করা হয়। এখন এই সময়কালে একটা আলোচনা আসছে খুব ইন্টারেস্টিং, নির্বাচন, সংস্কার, বিচার, কোনটা আগে কোনটা পরে। আমি মনে করি নির্বাচন, সংস্কার, বিচার তিনটাই এখন একসাথে, এবং তিনটাই একসঙ্গে আপনি শেষ করে ফেলতে পারবেন না। আপনি তিনটা কাজই একসঙ্গে শুরু করতে হবে। এইটা আগে নাকি ওইটা আগে, আপনি গোসল করবেন আগে নাকি ভাত খাবেন আগে, এই বিতর্ক যারা নিয়ে আসতে চায় তারা আসলে এই তিনটার কোনোটাই চায় না। সংস্কার রাতারাতি হয় না। সংস্কার মানে 20,000 লোক দিয়ে আপনি 22 বছর ধরে একটা তাজমহল তৈরি করবেন না। বিচার ও প্রমাণের বিষয়, রাইট। আপনি বিদ্যমান যে আইনগুলো আছে, যে আইনগুলো আপনার পাবলিকের মত প্রকাশের বাধাগ্রস্ত করে, যে আইনগুলোর কারণে নির্বাচনকে অর্থবহ করা যায় না, যে আইনের কারণে ওই যে 200 টাকায়, কয়েকদিন আগে ছাত্রনেতারা বলছে 200 টাকায় ভোট বিক্রি করে, তো এটা নিয়ে কেউ কেউ বলছে যে আপনারা 200 টাকায় ভোট বিক্রি করার কথা বলছেন, আমি মৌলভীবাজারে আপনাদের মিটিংয়ে আসছিলাম কিন্তু মাত্র 100 টাকায়, তো আমার কিন্তু 100 টাকা আপনাদের কাছে পাওনা আছে আর কি, ওই এনসিপির মিটিংয়ের পরে আর কি। তো আমি যেটা বলতে চাই যে এই যে আলোচনাগুলো নিয়ে আসা এবং একটার সাথে আরেকটা সাংঘর্ষিক করা, মুখোমুখি দাঁড় করানোর যে চেষ্টা করা, এর পেছনে একটা সুপ্ত রাজনীতি আছে, কারো কারো অভিমতের প্রতিফলন আছে, এবং এর পেছনে নির্বাচনকে বিলম্বিত করার একটা চেষ্টা আছে। বিলম্বিত করার ভেতর থেকে একটা নির্দিষ্ট 1-2টি অংশকে আপনি প্রিভিলাইজটা দিতে চান, ব্রিডিং স্পেসটা দিতে চান। আপনার রোজার আগে যদি লেবু কৃষকের ঘরে ওঠে, দামটা কিন্তু একটু বেশি হয়। রোজার মাঝামাঝি বা ঈদের আগে আগে যদি কলা, লেবু, ধনিয়া পাতা এগুলো আসলে দামটা কম হয়। সুতরাং সময় রাজনীতির জন্য একটা ফ্যাক্টর। এই যে আপনি যেটা বললেন, এটি তো 100 ভাগ ধোঁকাবাজি। আপনি পিআরের কথা বলছেন, রাইট, আপনি পিআর, আপনার পক্ষে যুক্তি আছে। আপনি পিআরের কথা বলছেন, আবার 300 আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছেন, ঢাকায় এসে প্রার্থীদেরকে পরিচয় করে দিচ্ছেন। আমি যখন বলছি যে গণ অভ্যুত্থানের চেতনা ছিল, প্রধানতম চেতনা ছিল একটা গ্রহণযোগ্য গণতান্ত্রিক বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা নির্বাচিত সরকার, যে নির্বাচিত সরকার আমার সমাজের মধ্যে বিদ্যমান নানা বৈষম্য, আঞ্চলিক বৈষম্য, শিক্ষা প্রতিষ্ঠানে শহর এবং গ্রামের মধ্যে শিক্ষার্থীদের যে বৈষম্য, এগুলি দূর করবে। আপনি এখন এসে বলছেন যে আপনি যদি ওই সংস্কারের কথা বলেন এবং ভোট চান, তাহলে আপনি ইন্ডিয়ার এজেন্ট। অথচ আপনি সমস্ত প্রার্থীরা, রাজনৈতিক দল প্রার্থী ঘোষণার আগে আপনি জিজ্ঞেস করেন তো, বাংলাদেশের এখন মোটামুটি প্রায় 350 আসনে জামাত তার প্রার্থী ঘোষণা করেছে। কিন্তু আমি যদি বলি যে নির্বাচনের একটা তারিখ দেন, জামাত বলছে আমি নাকি রয়ের এজেন্ট। তারা যেটা করবে, তারা যেটা করছে, এটাকে যদি আপনি না মেনে নেন, এনসিপি যেটা নিয়ে আসছে সেটাকে যদি আপনি না মেনে নেন, তাহলে আপনি গণতন্ত্রের শত্রু। ধন্যবাদ আপনাকে। এর সঙ্গে টুকু ভাই যদি যুক্ত করেন, আমরা 2 মিনিট থেকে তারপর বিরতিতে যাব। জি, ইতিমধ্যেই তো আমার সহ-আলোচক শরীফ ভাই বলেছেন আর কি, যথার্থই বলেছেন আর কি, যে এই যে নির্বাচনের
সংস্কারের কথা বলে প্রলম্বিত করা, নির্বাচনকে বাধাগ্রস্ত করা। মানুষ কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের মানুষকে যদি, আমরা তো এলাকায় যাচ্ছি, কথাবার্তা বলছি, মানুষ কিন্তু নির্বাচন চায় এবং ভোট দিতে চায়। তারা 14 সালে ভোট দিতে পারে নাই, 18 সালে ভোট দিতে পারে নাই, 24 সালে ভোট দিতে পারে নাই। মানুষ কিন্তু তার ভোটের অধিকারের প্রতিষ্ঠার ব্যাপারে, এই ব্যাপারে কিন্তু সবাই ঐক্যবদ্ধ রয়েছে। আজকে এই যে নির্বাচন পিছানোর যারা প্রক্রিয়া করতেছে, আবার তার কিন্তু মানে মুনাফিকি কথাবার্তা আর কি। আপনি যেটা ধারণ করেন সেটা বলছেন না। আজকে জামায়াতের আমির আবার বলেছেন যে ঘোষিত যেটা সময় প্রথমার্ধ 2026 সালের, সেই সময়টার মধ্যেই তারা নির্বাচন চান, কিন্তু তার আগে দৃশ্যমান বিচার, মৌলিক সংস্কার। ওনার তো কথার আমি কোনো মানে ধারাবাহিকতা নাই কোথাও, মানে এবং মানে সকালে একটা, আমি যেটা বলছিলাম যে সকালে একরকম বলতেছে, বিকালে আরেক রকম বলতেছে। তার মানে যেটা শরীফ ভাই বলছিলেন যে এই যে কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কাজ করে যাচ্ছে, কোনো না কোনো জায়গার এজেন্ডা তাদের মধ্যে আছে। একটা রাজনৈতিক দল হিসাবে কমিটমেন্টের কিন্তু একটা ভ্যালু থাকা উচিত। মানুষ মনে করে যে সমাজের একটা নেতা একটি কথা বলেছে, এই কথাটির গুরুত্ব আছে এবং সেই কথাটি রাখবে আমার কাছে। জাতির সামনে আপনি একটা কথা বললেন, পরের দিন আর একটা কথা বললেন, তাহলে তো ঠিক না। তো আপনি প্রার্থী ঘোষণা করে দিয়েছেন সমস্ত জায়গায়, আবার আপনি নির্বাচনের বিপক্ষে কথা বলছেন কেন? একটি প্রার্থী কখন ঘোষণা হয়? আমাদের দলে যে এরকম প্রার্থীতা, একটি নির্বাচনী বোর্ড হয়, বোর্ডের মাধ্যমে সবাই ইন্টারভিউ দেয়, এরপর প্রার্থীতা ডিক্লেয়ার করা হয়। বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে, বিভিন্ন জায়গায় মহিলা কর্মী পর্যন্ত তারা নামিয়ে দিয়েছে তাবলিগের নামে, অথচ আবার নির্বাচনের মাঠে বলতেছে, নির্বাচনের বিপক্ষে কথা বলতেছে যে আগে সংস্কার চাই। গত পরশুদিন কথা বলেছেন উনি, দেখলাম যে সংস্কার যদি না করা হয় নির্বাচনও করতে দিব না ঠিকভাবে। এই যে কথাবার্তা, মানে উগ্রতার কথাবার্তা। সিনিয়র নায়েবে আমির বলেছেন সংস্কারের খবর নাই, অথচ এক দল শুধু নির্বাচনই চাইছে। আপনি কার কথা বলতেছেন? মানে দোসর হিসাবে কাজ করছে একসময় তারা, একসময় সারা বছর তারা এই পতিত স্বৈরাচার যাতে ক্ষমতায় থাকে তার পিছনে হাত পাকা দিয়ে বাতাস করছে এরা। আজকে তারাই বিভিন্ন রকম বিপ্লবী কথাবার্তা বলছে। কার এজেন্ডা বাস্তবায়ন করছেন, কার হয়ে কাজ করছেন, এটা আগে পরিষ্কার হতে হবে। আবার আসবো আপনার কাছে, তার আগে বলে রাখি যে এই রাজনৈতিক দলগুলো যারা ঐকমত্য কমিশনে সংস্কার কার্যক্রমে অংশ নিচ্ছে, তারা একটি কথা বলছেন যে নতুন করে কেউ যেন মানে ফ্যাসিবাদী হয়ে না উঠে, সেটির চেষ্টা তারা করছেন, যেটি বিএনপির সাথে দর কষাকষি হচ্ছে। এই প্রসঙ্গে বিরতির পরে সে কথা বলবো। দর্শক, একটা বিরতি নিচ্ছি, আমাদের অতিথিরা সঙ্গে আছেন, সঙ্গেই থাকবেন, কথা হবে। বিরতির পর আবার স্বাগত। দেখছেন RICL স্টিল, জনতন্ত্র গণতন্ত্র। কথা বলছিলাম সংস্কারের বেড়া জালে কি নির্বাচন পড়েছে কিনা, এই প্রসঙ্গে অতিথিরা তাদের মতামত দিচ্ছিলেন। যাবার আগে বলে গিয়েছিলাম যে ফ্যাসিবাদ ঠেকাতে রাজনৈতিক দলগুলো আলোচনা করছে ঐক্যমত কমিশন, এবং এই কারণেই তাদের দর কষাকষি বেশি। এটি যেই দলগুলো এই নানা ধরনের দর কষাকষিতে বেশি যুক্ত তারা বলছে। শরীফুজ্জামান শরীফ, আপনিও ঐক্যমত কমিশনের এই সংস্কার খোঁজখবর রাখেন আলোচনার? হ্যাঁ, আমি খোঁজখবর রাখি, এবং আমার কাছে কখনো কখনো মনে হয় যে আপনি কতগুলো আর্টিফিশিয়াল বিষয় বারবার সামনে আনছেন। মানুষের জীবনের বহু ধরনের সংকট আছে। আপনি এখান থেকে বেরিয়ে গিয়ে আপনি একজন রিক্সাওয়ালা যে যাচ্ছে তার কাছে জিজ্ঞেস করেন সে কি চায়, সে প্রথম বলবে, আপনাকে বলবে না যে আমাকে 2 কেজি আলু কিনে দেন। সে বলবে যে আমি যে রিক্সাটা চালাচ্ছি, আমি এই ধরনের একটা এনভায়রনমেন্ট আপনি নিশ্চিত করেন যেখানে আমি রিক্সা চালিয়ে টাকাগুলো নিয়ে আমি নিরাপদে বাড়ি যেতে পারি। আপনি সেই ব্যবস্থাটা করতে পারেননি। আপনি উপরিকাঠামোর কতগুলো মানুষের, যেটা বললাম যে আমেরিকা ইউরোপের ভাবনায় উদ্বুদ্ধ, যাদের জনসম্পৃক্ততা নেই এমন আপনি বলেছেন। আমাদের এখানে অভ্যুত্থানটা হওয়ার আগে শ্রীলঙ্কায় একটা অভ্যুত্থান হয়েছিল, জি, প্রায় একই ধরনের। শ্রীলঙ্কা এখন ঘুরে দাঁড়িয়েছে, ঠিক আছে। শ্রীলঙ্কা এই সময়কালের মধ্যে দুটো নির্বাচন করেছে, শ্রীলঙ্কার ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে, তার সমাজ জীবনে ব্যাপক স্থিতিশীলতা ফিরে এসেছে, এবং শ্রীলঙ্কা ক্রমশই একটা ঈর্ষণীয় জায়গায় চলে যাচ্ছে। আমার এখানে এই যে ইস্যুগুলো, দাবিগুলো, চাহিদাগুলো, এটা এখন পর্যন্ত শেষ হচ্ছে না। প্রতিদিন আপনি দেখছেন একের পর এক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে করলেন, তারপরে এটা করতে হবে করলেন, তারপরে সেটা করতে হবে করলেন। আপনি এই যে এনসিপির কথা বলছি, এনসিপিকে সরকার যেভাবে প্রণোদনা দিচ্ছে, আমি কিন্তু বিভিন্ন জায়গায় বলেছি যে এনসিপির উত্থান,
তাদের আত্মপ্রকাশ, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো ব্রাইট স্টুডেন্ট তারা রাজনীতি করতে আসছে, কিন্তু তারা রাজনীতির নামে যে ধরনের পেশি শক্তি দেখাতে চাচ্ছে, তারা অনবরত গলার স্বর যেভাবে মোটা করে কথা বলছে, তারা কথা বলতে গেলে যেভাবে তাদের চোখ বড় হয়ে যাচ্ছে, আমি মনে করি যে তারা শ্রদ্ধা চায় না, তারা ভয় দেখাতে চায় এবং ভয় দেখিয়ে রাজনৈতিক দলগুলোকে চাপ দিয়ে কিছু একটা আদায় করতে চায়। কিন্তু সম্ভবত এটি অনবরত যদি করতে থাকে তাহলে বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক একটা জায়গায় ফিরে যাওয়ার যে আকাঙ্ক্ষা এই দেশের মানুষ ধারণ করছে, সেই জায়গাটা আপনি যেতে পারবেন না। আর শেষ কথাটা হলো যে আমাদের এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে সেন্টার করে পুরো টিমটা, তিনি আসলে কি করতে চাইছেন এটা স্পষ্ট না। তিনি অনেকগুলো জায়গায় একটা ধোঁয়াশা তৈরি করে রেখেছেন, অস্পষ্টতা তৈরি করে রেখেছেন, এবং কোন কোন জায়গায় আমি দেখতে পাচ্ছি যে নির্বাচনটাকে একটা সংকটের জায়গায়, বিতর্কের জায়গায় আপনি ফেলে দিচ্ছেন। আগামী নির্বাচনে তরুণদের জন্য আমরা আলাদা বুথ করব, এই কথাটা বলার একমাত্র সাংবিধানিক অধিকার আছে ইলেকশন কমিশনের। আগামী নির্বাচনে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে দায়িত্ব পালন করবে, এই কথাটা বলার একমাত্র অধিকার আছে নির্বাচন কমিশনের। আমরা গত 15 বছর লড়াই করেছি যে গণভবন থেকে ইলেকশনটা ইলেকশন কমিশনের কাছে যাবে, কিন্তু এখন যদি যমুনা থেকে বেরিয়ে কেউ সাংবাদিক সম্মেলন করে এই কথাগুলো বলে যে আগামী নির্বাচন এইভাবে হবে, তাহলে আমাদের ওই যে গণ অভ্যুত্থানের যে চেতনা, গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে একেবারে সাংঘর্ষিক। কারণ আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন চাই, আমরা একটা শক্তিশালী নির্বাচন কমিশন চাই, আমরা একটা নির্বাচন কমিশন চাই যে ঘরের মধ্যে ঘুমিয়ে থেকে হঠাৎ করে উঠে মিডিয়ার সামনে এসে বলবে না যে সকাল 10:30 পর্যন্ত 44% ভোট কাস্ট হয়েছে। আমরা এই অবস্থার অবসান চাই। কিন্তু দেখতে পাচ্ছি সরকার সম্ভবত এনসিপিকে নানাভাবে প্রমোট করার জন্য, এস্টাবলিশ করার জন্য সরকার এবং সরকারের অর্গানগুলো যেভাবে ভূমিকা রাখছে, তাতে নির্বাচন নিয়ে, নিরপেক্ষতা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান যে নির্বাচন নিরপেক্ষ। ধন্যবাদ আপনাকে জনাব সুলতান সালাউদ্দিন টুকু। তা রাজনৈতিক দলগুলো, আপনাদের দল ছাড়া অন্য অনেকগুলো দলই তারা বলে যে যেন নতুন করে কেউ আর ফ্যাসিবাদী হয়ে না ওঠে, সেই চেষ্টার অংশ হিসেবেই তারা নানা ধরনের প্রস্তাব দিচ্ছেন, অনেক কিছু আদায় করার চেষ্টা করছেন আপনাদের কাছ থেকে। যে গ্রাম্য ভাষায় একটা কথা আছে, যার মনে যা ফাল দেয়া উঠে তা। এখন বিএনপি তার রাজনৈতিক জন্ম থেকে যদি আপনি দেখেন, প্রত্যেকটি পদক্ষেপ কর্মের মধ্য দিয়ে কিন্তু মানুষের পরিচয়, যে মানুষ কি কর্ম করলো সেটাই কিন্তু আপনাকে দেখার বিষয়। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার মহান ঘোষক, বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন করে সংসদীয় গণতন্ত্র দিয়েছে। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই কিন্তু এই গণতান্ত্রিক আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে যে অসংখ্য নেতা গুম হয়েছে, আমাদের খুন হয়েছে, জেলে নির্যাতন হয়েছে, এই আন্দোলনেও 4 শতাধিক অধিক, প্রায় 5 শতাধিক নেতাকর্মী আমাদের গুম হয়েছে, শহীদ হয়েছে। এই আন্দোলনের আগের 15 বছরের যারা নিহত হয়েছে তাদের একটা তালিকা প্রস্তুতের কথা বলেছেন আজকে প্রধান উপদেষ্টা, এবং প্রত্যেকটি ঘটনার বিচারের কথা বলেছেন। আপনারা নিশ্চয়ই এরকম দাবিও জানিয়েছিলেন। হ্যাঁ, আমরা এর দাবি তো বরাবরই জানিয়েছি। বিষয়টা হচ্ছে যে বিএনপি কখনোই এই রাজনৈতিক জীবনে অগণতান্ত্রিক আচরণ বিএনপি কখনোই করে না। এই তত্ত্বাবধায়ক সরকার বিএনপি সংসদে পাশ করিয়েছে। পাশ করে বিএনপি যেই প্রতিশ্রুতি দিয়েছিল জনগণের কাছে যে আমি এই সংসদীয় গণতন্ত্র পাশ করে ক্ষমতা হস্তান্তর করব, এবং যে কয়বার দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসেছে, নির্দিষ্ট টাইমের পরে তিনি ক্ষমতা কিন্তু হস্তান্তর করেছেন। কাজেই বিএনপি গণতন্ত্র লালন করে, বিএনপিকে এই কথা বলার কোনো প্রয়োজন নাই যে বিএনপি স্বৈরাচারী মানসিকতা হবে, মানসিকতা বিল্ড আপ করবে বিএনপির মধ্যে। আপনাদের মধ্যে যারা যারা এই কথা বলছেন, সুপ্ত বাসনা আছে কিনা যে অনির্বাচিত থেকে এই সরকারের বিভিন্ন সুযোগ সুবিধার ভোগ করছেন, সেইগুলি আপনারা দীর্ঘস্থায়ীভাবে ভোগ করতে চান কিনা, এবং জনগণের যে অধিকার, সেই অধিকার বঞ্চিত করার জন্য আপনারা এই সব কাজ করছেন। ভবিষ্যতে কিন্তু আমি
আমরা মনে করি জনগণ বিশ্বাস করে, যারাই অগণতান্ত্রিক আচরণ করেছে এবং নির্বাচনের ব্যাপারে যারা বাধা হয়ে দাঁড়িয়েছে, যারা জনগণের এই বিপক্ষ অবস্থান নিয়েছে, তারা কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। আপনি ভালো কাজ করেছেন, আপনি নির্বাচনে প্রতিযোগিতা করেন, আপনি বলতে পারেন নিরপেক্ষ নির্বাচন চাই, নির্বাচনে কোনো ম্যানিপুলেশন চলবে না, যার ভোট সে দিবে, যাকে খুশি সে দিবে। আপনি যে পার্সেন্টেজের কথা বলছেন যে ইয়াংরা আরেকটা জায়গায় ভোট দিবে, আলাদা ভোট দিবে, এই ধরনের নতুন কথা কেন বলছেন? বাংলাদেশের মানুষ সবচাইতে কিন্তু এই শান্তি প্রিয়, নিরাপদে থাকতে চায়। মানুষ কিন্তু বিশৃঙ্খলা পছন্দ করে না। মানুষ চায় শান্তিতে দুমুঠো ভাত খেয়ে বাসায় শান্তিতে ঘুমাতে চায় এই দেশের জনগণ। আমরা যারা রাজনীতি করি, যারা মানুষের কথা বলি, ওই মানুষরাই, যারা মানুষের পক্ষে থাকে, তারাই কিন্তু নির্বাচনে মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত হয়। কাজেই যারা মানুষের কাছে না যে জনগণের কাছ থেকে ধিকৃত হয়ে জানে যে জনগণের কাছে গেলে তাদের অবস্থান থাকবে না, তারাই ওই ধরনের কথা বলে নির্বাচন প্রলম্বিত করতে চায়। বেসিক্যালি যদি আমি মনে করি যে আমি এই নির্বাচনে, যেটা অনেকে বলে থাকে যে আমি পরীক্ষায় ফল, আমি কি পড়ালেখা করেছি, কি ভালো আমার স্টাডিটা কি রকম করে করেছি, আমি সেটা কিন্তু আমি ভালো জানি যে আমি এই পরীক্ষা দিলে, এখন পরীক্ষাটা হলে আমি এই পরীক্ষায় ভালো করতে পারবো। তাহলে আমি কি বলবো যে পরীক্ষা পিছিয়ে দাও? যারা ভালো করতে পারবে না তারাই বিভিন্ন তালবাহানা করছে, কিন্তু কারণ জনগণের সাথে তাদের কিন্তু সম্পর্ক নাই, তারা পালস বুঝতেছে না। কিন্তু জনগণের বুঝলে রাজনৈতিক অবস্থান দিন দিন কিন্তু তাদের নষ্ট হবে, তারা ভবিষ্যতে এটি টের পাবে। ধন্যবাদ আপনাকে। আরেকটা বিরতির সময় হয়েছে। ঐক্যমত কমিশনের যে সংলাপ চলছে, সংলাপ বাংলাদেশ টেলিভিশন দেখায়, সাধারণ মানুষও সেটি দেখার সুযোগ আছে, নিশ্চয়ই তারা সেটি দেখছেন। আর যেমনটি অতিথিরা বললেন যে জনগণ আসলে যথাসময়ে জবাব দেয়, ভালো মন্দ দুটি শেষ পর্যন্ত সিদ্ধান্ত জনগণই দেয়। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার কথা হবে। বিরতির পর আবার স্বাগত। দেখছেন RICS স্টিল জনতন্ত্র গণতন্ত্র। রাজনীতির দিকে আসলে চলতে থাকে, গতিপথ পাল্টায়, নানা আলোচনা সমালোচনা, নানাভাবে এটির একটা সিদ্ধান্তে উপনীত হয়, নির্বাচন আসে। কিন্তু দুর্ঘটনাগুলো বলে কয়ে কিন্তু আসে না, নানানভাবে দুর্ঘটনা আমাদের উপর পতিত হয়। মাইলস্টোন ট্র্যাজেডি, এখন পর্যন্ত 34 জন মারা গেছে, এর মধ্যে সবাই বেশিরভাগই শিশু। এই যে শিশুদের উপর যে বিপদটি নেমে আসলো, গোটা বাংলাদেশ শোকে স্তব্ধ। এর মধ্যেও কিছু অব্যবস্থাপনা আমরা দেখেছি, অব্যবস্থাপনার কারণে নানা রকম সহিংসতা, উত্তেজনা, এই বিষয়গুলো আমরা দেখেছি। মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে একটু কথা বলতে চাই আলোচনার শেষ পর্বে। জনাব শরীফুজ্জামান শরীফ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ। আপনি যে প্রসঙ্গটা তুলেছেন, এটি একটি ম্যান মেড ডিজাস্টার বলবো আমি, যেটা আমরা অনেক সময় চাইলেও ঠেকাতে পারবো না, প্রতিরোধ করতে পারি না। কিন্তু ডিজাস্টারের পরে যে ম্যানেজমেন্টের যে জায়গাটা, সেই জায়গাটা আমরা দক্ষতা বা আন্তরিকতা দেখাতে পারিনি। আমি বলবো যে এর পেছনে কতগুলো অবহেলা আছে, সরকারের অবহেলা আছে। আপনি যদি জিজ্ঞেস করেন কেন সরকারের অবহেলা, আপনি দেখছেন রাত্রে 3:30টার সময় সরকার সিদ্ধান্ত নিচ্ছে পরীক্ষা হবে না। আমি তো মনে করি এই ঘটনাটা ঘটেছে বেলা 12:30টার দিকে। সরকার বিকালের মধ্যে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা উচিত ছিল। আপনি এর আগে পোপ ফ্রান্সিস যখন মারা যায়, আপনি সারা বাংলাদেশে ফ্রান্সিসের সাথে বাংলাদেশের পলিটিক্স মানুষের খুব একটা সংযোগ না থাকার পরেও ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত আগ্রহে আপনি 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিলেন, এবং তিনি তখন কুয়েতে অবস্থান করছিলেন। সেখান থেকে সরাসরি তিনি চলে গেলেন তার অন্ত্যেষ্টি ভ্যাটিকানে। আর এখানে আজকে 3 দিন 4 দিন হয়ে গেল, 30-35টা শিশু পুড়ে আগুনে কাবাব হয়ে গেল। আমাদের প্রধান উপদেষ্টা এখন পর্যন্ত কোনো শোকার্ত পরিবারের সাথে দেখা করেছেন বা তাদের সাথে টেলিফোনে কথা বলেছেন, এটি আমি দেখিনি। আপনি শোক দিবস পালন করার কথা বলছেন, আর সন্ধ্যাবেলায় আমি দেখছি আপনি ওই জুস খাচ্ছেন সহাস্যে। এটা ওই সাথে যায় না। আমি সরকারের একাধিক গাফিলতি দেখছি, সরকারের ধোঁকাবাজি দেখছি। আপনি 111 কোটি টাকা দিয়ে
জাদুঘর বানাবেন, কোনো আপত্তি নেই। কিন্তু এই শিশুদেরকে তাদের জীবন রক্ষা করার জন্য একটা শিশুর পেছনে আপনি 50,000 1 লাখ টাকা খরচ করবেন, আগের দিন বলেছিলেন তার চিকিৎসা ব্যবস্থা আমরা করব, পরের দিন আপনি কেন ভিক্ষা করার জন্য নেমেছেন? ত্রাণ চেয়ে পোস্ট করা হয়েছিল, পরবর্তীতে সরানো হয়েছিল। এই যে জায়গাগুলো সরানোর ভেতর থেকে আপনি ভিক্ষার পাত্রটা আপনি সরিয়ে ফেললেন, কিন্তু আপনার ভেতরে কি আছে এটি তো আমার কাছে এক মিনিট সময় পাবো, একটু টুকু ভাই যদি যুক্ত করেন সাথে। প্রথমেই আমি যারা নিহত হয়েছে তাদের তার মাগফিরাত কামনা করছি, যারা অসুস্থ অবস্থায় রয়েছে তাদের সুস্থতা কামনা করছি। একটি দল হিসাবে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান শোনার সাথে সাথেই সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন এদের উদ্ধার কাজে এবং হাসপাতালে তদারকির জন্য। আমি তাৎক্ষণিক ছুটে গিয়েছিলাম এবং রক্ত কালেকশন করার জন্য আমাদের নেতা কর্মীদেরকে বলে দিয়েছি। ছাত্রদল একভাবে কাজ করেছে, যুবদল আরেকভাবে কাজ করেছে, স্বেচ্ছাসেবক দল আরেকভাবে কাজ করেছে। এই যে মানুষের মধ্যে যে সহযোগিতার মানসিকতা, এই ক্ষেত্রে সবচেয়ে যে ব্যর্থতার পরিচয় দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, তার অনভিজ্ঞতার কারণে যে এই পরিস্থিতি কিভাবে ট্যাকেল দিতে হয়। এই পরিস্থিতিতে এই রোগীগুলি কোথায় যাবে, মৃতদেহগুলি কিভাবে বের করবে, রোগীগুলিকে রক্ত দেওয়ার জন্য এই টেলিভিশনগুলোতে সেল গঠন করা, এর কোনো ধারের কাছে কিন্তু আমরা ওইভাবে ঠিকভাবে পরিলক্ষিত করি নাই তাদের অ্যাক্টিভিটিসটা। এবং যেটা বলেছে মানুষের কাছে অবশ্যই এটি কিন্তু দৃষ্টিকটু লেগেছে যে প্রধান উপদেষ্টা হাস্যোজ্জ্বল চেহারা, ওইটা জাতি প্রত্যাশা করে নাই। কিন্তু এই সময়টাতে মানুষ প্রত্যাশা করেছে সরকারের টোটাল টিম ঘটনাস্থলে তাৎক্ষণিক যাবে। 2 দিন পরে আপনি ওইখানে যেতে হবে কেন? জি, তো আপনি তো তাৎক্ষণিকই যেতে পারতেন। যারা যারা যেই জায়গায় উপস্থিত ছিলেন তারা তাৎক্ষণিক আপনারা চলে যেতেন এবং আপনাদের সরকারি অর্গানগুলোকে আপনারা ঠিকভাবে অনভিজ্ঞতার কারণে একটা অব্যবস্থাপনা ছিল। আপনি অব্যবস্থাপনা তো পুরোপুরি অব্যবস্থাপনা ছিল, যেই জন্য মানুষ ক্ষোভ প্রকাশ করেছে। এই ক্ষোভ প্রকাশের ক্ষেত্রেও দেখা গেছে যে পতিত স্বৈরাচার সুযোগ নিয়েছে। দুঃখজনক ব্যাপার, তারা সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। যে কয়জন বিশৃঙ্খলা তৈরি করেছে ম্যাক্সিমাম ছাত্রলীগের নেতা কর্মী। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদেরকে কষ্ট করে সময় দেওয়ার জন্য, গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম নির্বাচন কি সংস্কারের বেড়াজালে আটকে যাচ্ছে কিনা, এই প্রসঙ্গে এসে কিছু বিষয়ে কথা হয়েছে আমাদের। এর মধ্যে শেষ প্রসঙ্গ যেটি এসেছে মাইলস্টোন ট্র্যাজেডি, সেখানেও অব্যবস্থাপনা, অনভিজ্ঞতার কথা উঠে এসেছে। এই যে নানা ধরনের সংকট, এই সংকট, আলোচনা, সমালোচনা সবকিছু পার হয়ে সুন্দর একটা বাংলাদেশ আমাদের প্রত্যাশা। বাংলাদেশে যেন শান্তি ফিরে, বিপদ আপদ মুক্ত থাকে আমাদের এই দেশ। আজকের আয়োজন এখানে শেষ করব। ভালো থাকবেন।